নদীটা বেশ অদ্ভুত, তাই না? এক নাগাড়ে বয়ে চলে কেবল, কাউকে অত পাত্তা দেয় না। তার সামনে দাঁড়িয়ে থাকা যে কোনো প্রাণীর কথোপকথন নীরবে শুনে যায় কেবল। আজ এই নদীর পাড়ে দাঁড়িয়ে দুটো প্রাণ। কে তারা? চলুন শুনে নেওয়া যাক তাদের কথোপকথন। অথেন্টিক শ্যাডোজ অফ কলিকাতার নিবেদন, ঈশা চক্রবর্তীর কলমে পার ভাঙা নদী। জানলার দিকে কনুয়ে ভর দিয়ে বাইরের সিমেন্ট বাঁধানো ফলকটার দিকে তাকিয়েছিল বাবান। প্রায় 1 ঘন্টা পরে এই একটা স্টেশনে দাঁড়িয়েছে ট্রেনটা। কিছু যাত্রীদের আনাগোনা চোখে পড়ছে আশেপাশে। কেউ নিজের মালপত্র বোঝাই বোঝকাগুলো প্ল্যাটফর্মে রেখে হাঁক পারছে কুলির উদ্দেশ্যে। কেউ আবার বেশ কিছুটা টাকা খরচ হয়ে যেতে পারে এই ভেবে নিজেই লটবহর মাথার উপর চাপিয়ে হাঁটা দিচ্ছেন গন্তব্যের পথে। কামরার ভেতরেই একজন চাওয়ালাকে ডেকে 1 কাপ চা কিনল বাবান। এখনো বেশ কিছুটা পথ যেতে হবে। তারপরই বেশ জোরে একটা হর্ন বাজিয়ে চোখের সামনে স্টেশনটাকে বিদায় জানিয়ে পরবর্তী স্টেশনের জন্য যাত্রা শুরু করলো ট্রেনটা। বাবানের মনে পড়ে যায় ওর ছোটবেলার কথা। বাবা মায়ের সাথে ট্রেনে উঠলেই জানলার পাশের সিটে বসার জন্য অদ্ভুত একটা জেদ ধরত সবসময়। চলার পথে ট্রেন লাইনের ধার বেয়ে যে দিগন্ত বিস্তৃত দৃশ্য চোখে পড়ে সেটা দেখতে খুব ভালো লাগতো বাবানের। যতদূর চোখ যায় কেবলই সবুজ প্রান্তর, কখনো ধান ক্ষেত, কখনো পানির বরজ, আর মাঝে মাঝে 2-1টা টিনের চাল দেওয়া বাড়িঘর। তার ফাঁকে তাল গাছের মতন উঁচু করে দাঁড়িয়ে থাকা গুটি কতক লাইট পোস্ট। আজ প্রায় 3 বছর পর নিজের শহরে ফিরছে বাবান। সেই জন্যই ছোটবেলার স্মৃতিগুলো আরো বেশি করে মনে পড়ে যাচ্ছে বারবার। প্রায় ঘন্টা 2 বাদে রেল লাইনের ধার ঘেঁষে এগিয়ে আসা স্টেশনের নামের জায়গায় নিজের শহরের নামটা দেখে মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হয় বাবানের। লাগেজগুলো নামিয়ে দরজার দিকে এগিয়ে যায়। এই 3 বছরে শহরটা অনেকটা পাল্টে গেছে। ফাঁকা জমিগুলো ভরাট হয়েছে আগের থেকে বেশি। ওদের পাড়ায় ঢোকার সামনেই মিত্রদের আমবাগানের গাছগুলো কেটে সেখানে নতুন একটা জিন তৈরি হয়েছে। ওদের স্কুলের পাশের মাঠটার ধারে বালি, সিমেন্ট আর স্টোন চিপ জড়ো করে রাখা হয়েছে। খুব শিগগির হয়তো নতুন ফ্ল্যাট তৈরির কাজ শুরু হবে। নিজের চেনা শহরটাই কেমন যেন অচেনা হয়ে ধরা দেয় বাবানের কাছে। অবশ্য এই কতদিনে বাবান কি সেই আগের মতোই আছে? এই শহরটা কি আজও ওর মধ্যেকার হারিয়ে যাওয়া সেই ছোট্ট বাবানটাকে চিনে নিতে পেরেছে? বাবানদের বাড়ির দোতলার ব্যালকনির অংশটা আজও একই রকম আছে। সেখানে দাঁড়িয়ে সামনে তাকালে এখনো দূরের কয়েকটা নারকেল গাছের সারি চোখে পড়ে। পাশের বাড়ির জামরুল গাছটায় একটা ছোট্ট পাখি বাসা বেঁধেছে। কখন যেন মা এসে ঢুকেছে ঘরে। বাবান খেয়াল করেনি, নিজের মনেই কত কিছু বলে চলেছে। এখন কথাগুলো কানে গেল বাবানের। এবার কটা দিন থাকবি তোরে? আমি ভেবেছি তুই যা যা খেতে ভালোবাসিস কাল বাজার থেকে সব নিয়ে আসবো। কত দূরে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। আয়নায় চেহারাটা দেখেছিস একবারও? মা, এত সময় নেই আমার হাতে। অনেক কষ্টে মাত্র 3-4 দিনের ছুটি ম্যানেজ করে আসতে পেরেছি। মায়ের মুখের সেই উজ্জ্বল হাসিটা কোথায় যেন মিলিয়ে গেল। এই তো সবে এলি, এর মধ্যেই সপ্তাহখানেকও থাকতে পারবি না? এখন কিছু বলতে পারছি না গো, চেষ্টা করব। যেমন নিঃশব্দে মা ঘরে এসে ঢুকেছিল তেমন ভাবেই বেরিয়ে গেল। বাবান ফিরে এসে দাঁড়ালো বারান্দায়। মাটির ছোট্ট টবে মা নতুন বেলি ফুল গাছের চারা বসিয়েছিল। 2-1টা কুড়িও এসেছে। সেগুলোর দিকেই
এক মনে তাকিয়েছিল বাবার। কিরে, এখন এলি? পেছন থেকে ভেসে আসা গলার স্বর শুনে আর পিঠের ওপর আলগা হাতের চাপড় অনুভব করে ফিরে তাকায় বাবান। ওর ছোটবেলার বন্ধু পার্থ, পাড়ার পুরনো খেলার সাথী হিসেবে এর আগে অনেকবার ওদের বাড়িতে এসেছে পার্থ। বাবানের বাবা মায়ের সাথে এখনো যোগাযোগ আছে, প্রায় সময় এসে খবর নিয়ে যায়। এই তো ঘন্টাখানেক হবে, তুই হঠাৎ এখানে, এখন কিছু বলবি? হঠাৎ কি রে, তোর বাড়ি কি আমার বাড়ি নয়? আমি কি আসতে পারি না ইচ্ছা হলে? আহা, তা বলিনি, কিন্তু এই সময় তোর অফিস নেই আজ? না, আজ ছুটি নিয়েছি, সকাল থেকে মাথাটা ধরেছে। আর আর তুই কি রে, আজ যে আসছিস সেটা একবারও জানানো প্রয়োজন বোধ করিস না বল? আসলে কাউকেই সেভাবে জানানো হয়নি আর কি, মানে অল্প কটা দিনের জন্য। বাহানা বানাস না বাবান, আর কাউকে না জানাস, আমাকে তো একবার বলতে পারতিস। কটা দিন বাইরে চাকরি করে এই বন্ধুকে একবারে ভুলেই গেছিস বল? আমাকে তো কাকু কাকিমার কাছ থেকে জানতে হলো যে তুই আসবি। আচ্ছা, রাগ করিস না, শোন, এসেছি যখন একদিন সবাই মিলে বসে আড্ডা দেবো জমিয়ে, কি বলিস? আজ সন্ধ্যেতেই তো ফাঁকা আছিস? আজ আজ তো হবে না। কেন, কাজ আছে কিছু? আচ্ছা, তাহলে কাল আমাদের বাড়িতেই বসি। আরে সেটা নয়, আজ সন্ধে তো ইনভিটেশন আছে তিয়াসাদের বাড়ি। তিয়াসা নামটা শোনা মাত্রই বাবানের মুখের ভাব কেমন যেন পাল্টে যায়। মুহূর্তে কত কিছু মনের মধ্যে এক লহমায় উকি দিয়ে যায়। কোনো অচিনপুরের জানলা খুলে এক ঝাঁক স্মৃতি ডানা মেলে উড়ে যেতে চায়। কি হলো, চুপ করে গেলি যে? আচ্ছা, তুই আসছিস তো? আজ আমার ঠিক মনে পড়ছে না, আসলে আজ কিসের ইনভিটেশন আছে বলতো? সে কি, তোর মনে নেই? আজ তো তিয়াসের জন্মদিন, আমরা সবাই তো যাবো সেখানে। কেন, তোকে কিছু বলেনি? তুই জানতিস না কিছু? আসলে আসলে অফিসে জয়েন করার পর মাসখানেক সবার সাথে যোগাযোগ ছিল রে, তারপর নতুন নাম্বার নিতে হয়, তখনই পুরনো কিছু নাম্বার হারিয়ে যায়। তার মধ্যেই হয়তো ওর নাম্বারটাও ছিল, আর ওর কাছেও তো আমার নতুন নাম্বারটা ছিল না, তাই হয়তো জানাতে পারেনি। আচ্ছা, বেশ বেশ বেশ, আজ সন্ধেবেলা চলে আসিস তুইও, তাহলে তখন কথা হবে, বুঝলি? এখন আসি, হ্যাঁ? দুপুরে খাওয়া দাওয়ার পর বাবানের মনে পড়ে যায় তিয়াসার জন্য কোনো উপহার তো কেনা হয়নি। বাড়ির কাছেই একটা দোকান থেকে সামান্য কিছু কিনে আনবে বলে বেরিয়ে পড়ে। পৌঁছে বুঝতে পারে সেদিন দোকান বন্ধ। অগত্যা আশেপাশের আরো কয়েকটা দোকানে খোঁজ চালিয়ে মনের মতন পছন্দসই কোনো উপহার কিনতে পারে না। মনটা খারাপ হয়ে যায় বাবানের। সময়টা এখন আগস্টের শেষ। প্রায় অনেকক্ষণ এক নাগারে হাঁটার পর কানের কাছে একটা জলের শব্দ ভেসে আসে। বাবার খেয়াল করে শহরের একেবারে শেষ প্রান্তের নদীটার কাছে এসে পৌঁছেছে ও। নীরব দুপুরে ঘুমের চাদরে মোড়া পাড়ার সীমানা ছাড়িয়ে আপন মনে বয়ে চলেছে নদীটা। বাবান সেদিকে এগিয়ে যায়। মাটির ক্ষয়ে যাওয়া সিঁড়ির ধাপগুলো এখন বাঁধানো হয়েছে সিমেন্ট দিয়ে। ভালো করে কান পাতলে জলের শব্দের সাথে কয়েকটা নাম না জানা পাখির ডাকও শোনা যায়। কতবার বাড়ি থেকে পালিয়ে ঘন্টার পর ঘন্টা এখানে এসে বসে থেকেছে চুপচাপ। কলেজ শেষ করার পরই বাবার একটা চাকরির সন্ধান পায় ভিন রাজ্যে। ইচ্ছে না থাকলেও জীবনে প্রথমবার ওকে চলে যেতে হয় অনেক দূরে। বাড়ি থেকে দূরে থাকার সময় এই নদীটার কথা খুব বিশেষ যে মনে পড়েছে তা নয়, অথচ আজকে কেন জানি না উঠতে ইচ্ছা করছে না এই জায়গাটা ছেড়ে। তিয়াসার কথা মনে পড়ে যায়। মেয়েটার সাথে কতদিন কথা হয় না, দেখা হয় না। নিজের ছোটবেলার বেশ অনেকখানি এই মেয়েটার কাছেই রেখে গিয়েছিল যাওয়ার আগে। হঠাৎই বাবানের মনে একটা খেয়াল আসে। সাথে সাথেই এতক্ষণে সব মন খারাপের মেঘ সরে গিয়ে ওর মনটা এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে। একবার বুক ভরে শ্বাস নিয়ে বাড়ির দিকে ফিরে আসতে শুরু করে বাবা। ও যখন তিয়াসাদের বাড়ির কাছে এসে পৌঁছয় তখন বিকেল পেরিয়ে সন্ধে গাঢ় হতে শুরু করেছে।
এর আগে স্কুলে পড়াকালীন কয়েকবার ওদের বাড়িতে এসেছে বাবান। প্রতিবারই অবশ্য তিয়াশার জন্মদিনের কারণেই। ওদের বাইরের ছোট্ট বসার ঘরটা অল্প করে সাজানো, নতুন ফুলদানি, জানলার পর্দাটাও সম্ভবত নতুন, আর টেবিলের মাঝে ছোট্ট একটা কেক। কয়েকজন আত্মীয়, পাড়ার দু একটা ছেলে মেয়ে, এরা সবাই বাবানের বন্ধু। ও সূত্রেই আলাপ করিয়ে দিয়েছিল তিয়াশার সাথে। বছরের এই একটা দিন ওরা সবাই আসতো তিয়াশার বাড়ি। এই একটা দিন কখনো একা থাকতে চাইতো না তিয়াশা। মেয়ের জন্য এই দিনটাই একমাত্র সবচেয়ে বেশি আনন্দের ওর বাবা মায়ের কাছে। ওকে দেখতে পেয়ে সেদিকে এগিয়ে আসেন তিয়াশার মা। এসেছো বাবা, বসো বসো। কাকিমা, আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। তিয়াশা কোথায়? ওকে তো দেখছি না। ও নিজের ঘরেই আছে, তৈরি হচ্ছে, এক্ষুনি চলে আসবে। আসলে এই একটা দিনেই তোমরা একটু আসো বলে আমার মেয়েটা একটু আনন্দ পায়, নাহলে তো বাকি সময়টা একা বসেই। বলতে বলতে তিয়াশার মার গলার স্বর কেঁপে ওঠে। বাবান কি বলবে বুঝে উঠতে পারে না। ও জানে আর যাই হোক এখানে অন্তত সান্ত্বনা দেওয়ার কিছু নেই। কিছুক্ষণের মধ্যেই একটা হলুদ রঙের শাড়ি পরে ঘরে ঢুকে আসে তিয়াশা। বাবানকে দেখে আনন্দ আর বিস্ময়ের একটা মিশ্র অনুভূতি খেলে যায় ওর চোখে মুখে। সবার হাততালি আর হাসির মাঝে তিয়াশা আলতো হাতে কেকটা কাটে। তারপর একে একে আশেপাশে সবার মুখে একটু করে খাইয়ে দিতে থাকে। টেবিলের ওপর উপহারের সামান্য প্যাকেটগুলো জমা হতে শুরু করে। বাবা চুপ করে দাঁড়িয়েছিল একটু দূরে। সেটা খেয়াল করে তিয়াশা এগিয়ে আসে ওর দিকে। ওর মুখ জুড়ে চেনা পরিচিত একগাল হাসি খেলা করে। বাবানের হাত ধরে ওকে সবার মাঝে টেনে নিয়ে আসতে চায় তিয়াশা। বাবান কিন্তু আসে না। খুব নিচু স্বরে তিয়াশাকে বলে, তিয়াশা, আমার সাথে একবার একটু বাইরে আসবি? তিয়াশা অবাক হয়, কিন্তু কিছু বলে না। আজ অব্দি কখনোই বাবানের বলা কোনো অনুরোধের পর মেয়েটা আর দ্বিতীয় কোনো প্রশ্ন করেনি। জন্মদিনের সমস্ত আলো রোশনাই আর নিমন্ত্রিতদের ভিড় ঠেলে ওরা দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে আসে। তারপর শহরের বুক চিরে চলে যাওয়া পথের ধার ঘেঁষে অন্ধকারে হাঁটতে শুরু করে দুই ছায়া মূর্তি। মাঝে মাঝে রাতের নির্জন প্রহরীর মতন জেগে থাকা লাইট পোস্টের সাদা আলোয় সামনের কিছুটা পথ আলোকিত হয়। গাড়ি ঘোড়ার চলাচল কমে আসে, পথচারীও বিশেষ নেই। কয়েকটা মাল বোঝাই লরি ওদের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। দুজনের কেউই কোনো কথা বলে না। বাবানের অবাক লাগে, আজ এত আনন্দের একটা দিনে ওর একটা কথায় কেনই বা এভাবে বেরিয়ে এলো মেয়েটা। জিজ্ঞেস করে না। তারপর কখন যেন ওরা দুজনে শহরের শেষ প্রান্তের সেই নদীটার কাছে এসে পৌঁছয়। রাত প্রায় 10টা বাজে। চারিদিকে কোথাও কাউকে চোখে পড়ে না। সমস্ত নদী পার জুড়ে অখণ্ড নীরবতা। আজ পূর্ণিমা। জলের ওপারে নারকেল গাছের সারির ফাঁক দিয়ে উজ্জ্বল গোল চাঁদটা উকি দিচ্ছে। ওরা দুজনেই ঘাসের ওপর একটা জায়গায় বসে পড়ে। এই জায়গাটায় আসলে মনে হয় যেন শহরের সমস্ত কোলাহল থেকে অনেকটা দূরে চলে এসেছে। সবার মাঝে থেকেও যেন নদীটা সবার থেকে আলাদা হয়ে গিয়েছে। তিয়াশা সপ্রশ্ন দৃষ্টিতে একবার তাকায় বাবানের দিকে। সেটা খেয়াল করে বাবান বলে, আজ কতদিন পর আমরা একসাথে এখানে এলাম, তাই না? পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কেন জানি না বড্ড ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে রে। বাবানের ঠোঁটের কোণে একটা আলগা হাসির রেখা ফুটে ওঠে। আচ্ছা, তুই একটা কথা কখনো ভেবে দেখেছিস, আমরা যখন অনেক দিন ধরে কোথাও একসাথে থাকার পর সেই জায়গাটা ছেড়ে চলে আসি, তখন আমাদের মনের মধ্যে সেই জায়গাটাকে ঘিরে স্মৃতিগুলো রয়ে যায়। আবার কখনো ফিরে এলে সেই হারিয়ে যাওয়া মুহূর্তরা ধুলো ঝেড়ে মাথা চারা দিয়ে ওঠে।
মনের দরজায় কড়া নেড়ে যায়। তাহলে আমাদের চলে যাওয়ার পর সেই শহর, সেই গাছ, সেই নদী, সেই পুরনো খেলার মাঠ, এরাও কি আমাদের স্মৃতি আগলে রেখে আমাদের জন্য অপেক্ষা করে থাকে? তিয়াশা কোনো উত্তর দেয় না, শুধু অলসভাবে তাকিয়ে থাকে ওর মুখের দিকে। একটু দূরেই একটানা জলের মৃদু শব্দ ভেসে আসছে। গোটা শহরটা ঘুমের চাদরে মুড়ে যাচ্ছে একটু একটু করে। আকাশে রূপোর থালার মতন গোল চাঁদটা খানিকটা যেন মেঘের পেছনে লুকিয়ে পড়ে। বাবান ঘুরে তাকায় তিয়াশার দিকে। যেদিন তোকে প্রথমবার দেখেছিলাম মনে আছে তোর? বলাই কাকুর বাড়ির পাশের মাঠটায় আমাদের পাড়ার ছেলেদের ফুটবল ম্যাচ চলছিল। তুই একটা লাল রঙের ফুলহাতা চুড়িদার পরে উল্টো দিকের ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছিলি। তোর হাঁটার মধ্যে কেমন যেন একটা জড়সড়ো ব্যাপার ছিল। বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছিলি। পরে শুনেছিলাম মাত্র সপ্তাহখানেক আগেই আমাদের পাশের পাড়ায় ফ্ল্যাট কিনে এসেছিলি তোরা। রাস্তাঘাট তখনও সেভাবে চিনতিস না। সেদিন একবারও মনে হয়নি জানিস যে তোর ওপর কখনো মানসিকভাবে এতটা নির্ভরশীল হয়ে পড়বো আমি। তিয়াশা আলতো করে একটা হাত রাখে বাবানের হাতে। নিঃশব্দে কয়েকটা মুহূর্ত কেটে যায়, ঠিক যেমন ভাবে কেটে গেছে এর আগেও বহুবার। ওদের দুজনের কথোপকথনের মাঝে একজন সবসময় কেবল শ্রোতার ভূমিকা পালন করে এসেছে। ইচ্ছে থাকলেও কিছু বলা হয়ে ওঠেনি। শুধু বাবানকে নয়, কাউকেই কখনো কিছু বলতে পারেনি তিয়াশা। ছোট থেকেই আর পাঁচজনের মতন কথা বলার ক্ষমতাটা ওর কোনোদিনই ছিল না। শুধু উল্টো দিকের মানুষটার চোখের দিকে তাকিয়ে হাতের স্পর্শে নিজেকে বোঝানোর চেষ্টা করে গেছে মেয়েটা। নিস্তব্ধতা ভেঙে বাবানের গলার স্বরটা যেন অনেক দূর থেকে ভেসে আসে। তিয়াশা, তোর সাথে আমার বন্ধুত্বটা কি করে হলো বলতো? প্রথম যেদিন তোর সাথে কথা হয়েছিল আমার মনে পড়ে সেই দিনটার কথা। ক্লাবের ধারে ফুচকা কাকুর দোকানের পাশটায় সেদিন দাঁড়িয়েছিলি তুই। বেশ কয়েকটা ছেলে মেয়ে অনেকক্ষণ ধরে হাসাহাসি করছিল তোকে নিয়ে। খুব রাগ হয়েছিল আমার। ওদের ভাগিয়ে দিতে গিয়ে কয়েকজনের সাথে তো বেশ খানিকটা হাতাহাতিও হয়ে গেছিল। তুই দূরে দাঁড়িয়েছিলি চুপ করে। ওরা চলে যাওয়ার পর একবার এসেছিলি আমার কাছে, চোখে হালকা জল ছিল কি। তারপর আর কিছু না বলে পাশের গলির দিকে এগিয়ে গেছিলি। অবাক হয়েছিলাম খুব। আজম্বি তো, একবার ভদ্রতার খাতিরে ধন্যবাদটুকুও বললো না। হ্যাঁ, পরে জেনেছিলাম কেন সেদিন কিছু বলিসনি তুই। আমার কি মনে হয় জানিস, আসলে আমরা সারা জীবন ধরে একটা নদীকে খুঁজে বেড়াই। আমাদের জীবনের সাথে ঠিক সমান্তরালভাবে বয়ে চলে নদীটা। কখনো ইচ্ছে হলেই আমরা ছুটে চলে যাই তার কাছে। নিজেদের মন খারাপ আর দুঃখগুলো আপন মনে বলতে থাকি সেই নদীটার পাড়ে বসে। না, সেই নদীটা কিন্তু কখনো আমাদের দুঃখ ভুলিয়ে দিতে আসে না, কখনো আমাদের চোখের জল মুছিয়ে দিতে পারে না। শুধু চুপচাপ শোনে, তারপর আমাদের সব দুঃখগুলো ওই জলের সাথে বয়ে নিয়ে যায় কোনো অজানা ঠিকানায়। আমরা ভাবি নিজেদের কষ্টগুলো ওই জলের সাথেই ভাসিয়ে দিতে পেরেছি, আমরা শান্তি পাই। মনে করি আমাদের দুঃখগুলো বুঝি আর শুধু আমাদের রইল না। তারপর একটা সময় আমরা বড় হয়ে যাই, নিজেদের কষ্টগুলো লুকিয়ে রাখতে শিখে যাই, দুঃখগুলোর সাথে মানিয়ে নিয়ে বাঁচতে শিখে যাই। আর সেই নদীটার হয়তো দরকার পড়ে না আমাদের জীবনে, আর তার পাড়ে গিয়ে কখনো বসে থাকা হয় না। নদীটা কিন্তু একইভাবে থেকে যায়, হয়তো অন্য কারো দুঃখ শোনার অপেক্ষায়। বাবান খেয়াল করে ওর হাতের ওপর তিয়াশার হাতের স্পর্শটা এখন আর পাচ্ছে না। একটানা কথাগুলো বলার সময় একবারও ওর দিকে খেয়াল করেনি বাবান। এবার পাশে তাকাতেই চোখে পড়ে ওর দিক থেকে মুখ ফিরিয়ে তিয়াশা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে
নদীটার দিকে। ওর সমস্ত মুখটা জুড়ে একটা অদ্ভুত আলো আধারির খেলা চলছে যেন। চোখের কোণে হালকা জল চিকচিক করে উঠল কি বাবান বুঝতে পারে না। ওর চোখের সামনে মৃদু শব্দে বয়ে চলা এই নদীটার মতো ওর কাছে এই শহরের হঠাৎ করেই চেনা থেকে অচেনা হয়ে যাওয়ার মতন এই রাতের আধারের অন্তরালে তিয়াশার মনের অনুভূতি আর অভিব্যক্তিগুলো ওর কাছে অধরা হয়েই থেকে যায়, ঠিক যেমনটা ছিল আজ এতগুলো বছর ধরে। বাবানের মনে পড়ে যায় ছোটবেলায় যতবার মায়ের কাছে বলতো ও বড় হয়ে গেছে, নিজের খেয়াল এখন থেকে নিজেই রাখতে পারবে। মা ততবারই বলতো বাবা মায়ের কাছে সন্তান কোনোদিনই বড় হয়ে যায় না। আচ্ছা, বাবান কি সত্যি আজও ছোট আছে? বড় হয়নি এখনো? সবাই যে বলে বড় হলে আর সব কথা মুখ ফুটে বুঝিয়ে বলার দরকার পড়ে না। তাহলে এই মেয়েটার না বলা কথাগুলো কেন কখনো বুঝতে পারে না বাবা? অথচ এই মানুষটার কাছেই হয়তো ওর অনেক আগেই কত কিছু বুঝে নেওয়া উচিত ছিল, যার প্রায় কিছুই বুঝে ওঠা হয়নি কখনো। একটা মানুষকে সম্পূর্ণরূপে বুঝে উঠতে হলে ঠিক কতটা বড় হতে হয়? তিয়াশা কি শুরু থেকেই নিজেকে আড়াল করে রেখেছে ওর কাছে? আজও যেমন লাগছে। এর আগেও কয়েকবার নিজেকে এই প্রশ্নগুলো করেছে বাবান, যথারীতি কোনো উত্তর পায়নি। কিন্তু আজ আর প্রশ্ন নয়, সব প্রশ্নের একটা উত্তর খুঁজে পেয়েছে ও, আর সেই জন্যই এত রাতে তিয়াশাকেও নিয়ে এসেছে এই নদীটার ধারে। তিয়াশা, আমার উপর রাগ করেছিস তাই না? আজ তোর জন্মদিনে কিছু নিয়ে যায়নি বলে। কিন্তু আমি কিন্তু উপহার এনেছি তোর জন্য, কিন্তু সেটা তোর বাড়িতে সবার সামনে তোকে দিতে পারতাম না রে, তাই তোকে এখানে নিয়ে এলাম। তিয়াশা ঘুরে তাকায় ওর দিকে। বাবান ওর পাশ থেকে উঠে গিয়ে আরো কিছুটা এগিয়ে যায় নদীর দিকে। ওর পায়ের কাছেই 4-5 ধাপ সিঁড়ি নেমে গেছে সেখানে। বাবান খানিকটা নেমে দাঁড়ায়। ছোট একটা ঢেউ এসে ওর পায়ের পাতাটা ভিজিয়ে দিয়ে যায়। শান্ত শীতল স্পর্শ। স্কুল কলেজে পড়ার সময় কতবার যে এখানে এসে বসেছে, নিজের মনেই কত কথা বলেছে। এই জলের সাথেই নিজের মনের চিন্তা ভাবনাগুলো কোথায় যেন হারিয়ে গেছে। তিয়াশা এবার ওর পাশে এসে দাঁড়ায়। সেদিকে তাকিয়ে বাবান বলে, তোর জন্য কি উপহার এনেছি জানতে চাইবি না? চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে ওঠা ওর হাসি মুখটা তিয়াশার চোখ এড়ায় না। এই নদীটা। চারিদিকটা হঠাৎ করে যেন একটু বেশি নিশ্চুপ হয়ে যায়। শুধু ওদের দুজনকে ঘিরে তীর তীর করে একটা ঠান্ডা হাওয়া বইতে থাকে। তিয়াশা অবাক হয়ে তাকিয়ে থাকে বাবানের মুখের দিকে। ওর মুখ দেখে মনে হয় এই রাত বিরেতে বাবান যে এরকম একটা কথা বলার জন্য ওকে ডেকে আনতে পারে, এটাও কখনোই ভাবেনি। হাসি পেয়ে যায় তিয়াশা। আজ এতদিন পর আবার একবার ওকে হাসতে দেখে বাবান। Tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. কিরে, উপহারটা পছন্দ হয়েছে কিনা বললি না তো? জানি তুই খুব অবাক হয়েছিস, কিন্তু বিশ্বাস কর, তোর জন্মদিনে আমার তরফ থেকে এটাই তোর জন্য উপহার। জানিস, আমি যখন শহর থেকে বাইরে ছিলাম সব সময় মনে হতো কিছু একটা কাজ যেন অসম্পূর্ণ রেখে এসেছি।
এমন কিছু যেটা আমি ছাড়া আর কেউ করতে পারবে না। আজ দুপুরে এই নদীর পাড়ে এসে বুঝলাম, তিয়াশা, তোর সাথে এই নদীটার অদ্ভুত মিল আছে। তোর সাথে বন্ধুত্ব হওয়ার আগে আমার তেমন কোনো বন্ধু ছিল না, তাই কখনো মন খারাপ হলেই আমি এখানে চলে আসতাম। এই নদীটা ছাড়া আমার মন খারাপের সঙ্গী আর কেউ ছিল না। তারপর কখন যেন সেই জায়গাটা তোকে দিয়ে ফেলেছিলাম। ভালো খারাপ সব কথা তোকে বলা শুরু করেছিলাম। তুইও ঠিক একইভাবে চুপ করে শুনে গেছিস সবটা। কতবার আমরা একসাথে এখানে এসেছি বল। কিন্তু তখন হয়তো এই নদীটাকে আর 5 জনের মতোই সাধারণভাবে দেখতে শুরু করেছিলাম আমি। এই নদীটার মতোই আমি তোকেও কখনো বুঝে উঠতে পারিনি। হ্যাঁ, কি জানি, এখন মাঝে মাঝে মনে হয় জানিস, আমার জীবনে আমি যাদের বোঝার চেষ্টা করেছি, পাশে থেকেছি, তারা কেউই কখনো আমায় বোঝেনি। আর তোকে বুঝিনি বলেই হয়তো বারবার তোর কাছে ফিরে এসেছি। তিয়াশার মুখের একটু আগের হাসিটা কোথায় যেন মিলিয়ে যায়। হাওয়ায় ওর উস্কো খুস্কো চুলগুলো উড়ে এসে চোখের পাতা ঢেকে দেয়। আমি কোনোদিন তোর জন্য কিছু করে উঠতে পারিনি রে। ভাবিনি তোর আমার থেকে এই নদীটার অনেক বেশি প্রয়োজন ছিল। আজ তাই নিজের ছোটবেলার একমাত্র সঙ্গীকে আমি তোর কাছে রেখে গেলাম তিয়াশা। তুই পারবি এটাকে সামলে রাখতে। দেখ, সেই কবেই থেকে একই জায়গায় একইভাবে বয়ে চলেছে নদীটা। আমি শহর ছেড়ে, এই জায়গাটা ছেড়ে কত দূরে চলে গেছি। এখন দুঃখ হলে আমার আর এখানের কথা মনে পড়ে না, ফিরে আসতেও হয়তো ইচ্ছে করে না আমার। আমি আর আগের মতো নির্ভরশীল হয়ে পড়ি না, কিন্তু নদীটা বদলায়নি। হয়তো তোর জন্যে, তোর না বলা কথাগুলো যে এখনো শোনা বাকি। হাত ঘড়িটার দিকে তাকায় বাবার। সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, এবার বাড়ি ফিরতেই হবে। একটা অন্য প্রশান্তি খেলা করতে থাকে ওর মন জুড়ে। একটা ক্ষীণ আওয়াজ কানে আসে। এর আগে একবার এমনটা লক্ষ্য করেছে বাবার। যেদিন প্রথম অন্য শহরে চাকরির সুবাদে চলে যেতে হবে, এই খবরটা প্রথমবার জানিয়েছিল তিয়াশাকে। শান্ত ধীর স্থির মেয়েটাও কোথাও যেন ভীষণ উত্তেজিত হয়ে উঠেছিল। সেদিন খুব চেষ্টা করে কিছু বলতে চেয়েছিল মেয়েটা, কিন্তু পারেনি। শুধু কয়েকটা অস্পষ্ট আওয়াজ কানে এসেছিল। তারপর যেদিন ওর ছোট থেকে বড় হয়ে ওঠা এই চেনা পরিবেশটা ছেড়ে অনেক দূরে চলে গেল বাবা, সেদিন স্টেশনে ওকে ট্রেনে তুলে দেওয়ার আগে নিজের চেনা পরিচিত কিছু মানুষের ভিড়ে যে চোখ দুটো বাবান খুঁজছিল, হয়তো সব থেকে বেশি তাকে দেখতে পাইনি। সবাই এলেও তিয়াশা সেদিন আসেনি। কষ্ট হয়েছিল বাবানের। কেন মেয়েটা শেষবারের জন্য আসেনি অনেক ভেবেও তার কোনো উত্তরও খুঁজে পায়নি। ট্রেনে উঠে তিয়াশার বলা শেষ অস্পষ্ট শব্দগুলোকে জুড়ে নিজের মনেই একটা বাক্য গঠন করেছিল। সাবধানে থাকিস বাবান, নিজের খেয়াল রাখিস। সেদিন হয়তো এমনই কিছু বলতে চেয়েছিল মেয়েটা, আজও তেমনটাই মনে হলো। কি জানি, হয়তো মনের ভুল। বাবানের বহুদিনের ইচ্ছা ছিল ওর মন খারাপের মুহূর্তগুলোর নীরব সাক্ষী এই মেয়েটা কখনো হয়তো কথা বলে উঠবে। প্রথমবার ওর কথার উত্তর দেবে, ওর গলার আওয়াজ শুনতে পাবে। সেদিন তিয়াশা হবে বক্তা আর বাবান শুধুই শ্রোতা। সেদিনটা আসেনি, বাবান জানে কখনো আসবেও না। তিয়াশা, এবার আমায় যেতে হবে। খুব অল্প দিনের ছুটি নিয়ে এসেছি, এরপর আবার কবে আসবো জানি না। তুই ভালো থাকিস, যে উপহারটা দিলাম সেটা যত্নে রাখিস। আমি চলে যাওয়ার পর হয়তো নদীটাও একা হয়ে পড়েছিল কোথাও। তুই কিন্তু আর কখনো একা করে দিস না। আর কখনো আবার দেখা হলে একটাই জিনিস চাইবো তোর কাছে, দিবি বল? তিয়াশার চোখের কোণের জল আর বাঁধ মানে না। গাল বেয়ে গড়িয়ে আসতে থাকে ভেজা চোখের পলক নিয়ে। আজ থেকে 8 বছর আগের প্রথম আলাপের মতো একইভাবে
তাকিয়ে থাকে বাবানের দিকে। আমায় একবার নিজের ছোটবেলার এই বন্ধুটার কাছে ফিরে আসতে দিস। কিছুক্ষণ বসে দুটো কথা বলার সুযোগ দিস। আর ফিরে তাকায় না বাবান। ঘাট থেকে উঠে এসে সামনের রাস্তা পেরিয়ে ফুটপাত ধরে এগিয়ে চলে বাড়ির উদ্দেশ্যে। বারবার মনে হয় পেছন থেকে কয়েকটা অস্পষ্ট আওয়াজ এখনো ভেসে আসছে কানে, কি যেন বলতে চাইছে। নদীর জলের স্রোতের মৃদু শব্দের সাথে সেই আওয়াজ কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যায়। সখী আমি আজ সবচেয়ে সখী কিনা তুই বল, আজও দিন বেরোনি শব্দ নিশাচর, আজও দিন বদলের সুর গায়, আজও প্রেম তোকে চিঠি পাঠায়, আজও সময় বড্ড বেহায়া, আজও গান পাগল পাড়া, ঠোঁটে তোর অন্তমিল গুপ্তচর, আজও তোর শব্দ নিশাচর। হাওয়ারা এসে বলে আমায় নদীর সুর চিঠি পাঠায়, হঠাৎ আমি ফিরে এলাম আবার বুনতে বুনতে তোর শব্দের শহর। জানি তুই নীরব আমার, তোর শব্দ নিশাচর। আমাকে খোঁজো না তুমি, আমার শব্দ খোঁজো নেবে তোমার। আমার অভিমান তোমায় ঘিরে, আমার শব্দ তোমার নামে তাই। নিশাচর হোক না কথাগুলো, লুকোনো এক মেঘের পালক, ট্রাম লাইন আর চায়ের চুমুকে বেঁচে থাকুক এই গল্প। নদীর স্রোত নিজের মতন চলতে চলতে থেমে যাবে ঠিক। তোমার শহরে আমার অভিমান, আর আমার শব্দ দিশাহীন। শুনছিলেন এশা চক্রবর্তীর কলমে পার ভাঙা নদী। আজ কণ্ঠে আমার সাথে ছিল রূপঙ্কর, প্রবাল, সন্দীপা ও কোমললতা। ফিরে আসবো আবারও নতুন কোনো গল্পের সমাহার নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন।